আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বাণিজ্য ঘাটতি কমের পরও বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ অযৌক্তিক বললেন অর্থ উপদেষ্টা। শুল্ক সুবিধা পেতে আমদানি বাড়াতে বাণিজ্য সচিবের আশ্বাস। দর কষাকষি করেই দ্রুত শুল্ক কমিয়ে আনতে ব্যবসায়ীদের পরামর্শ। নতুন শুল্ক আরোপের কারণে সামনে দুঃসময় আসছে বাণিজ্য বিশ্লেষকদের আশঙ্কা। ভিন্নমত পোষণ ও কথা বলার স্বাধীনতায় গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য বললেন মির্জা ফখরুল। বিএনপি সব সময় ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল মন্তব্য। আবরার ফাহাদ ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মাইল ফলক বললেন নাহিদ ইসলাম। কুষ্টিয়া ও মেহেরপুরে এনসিপির পদযাত্রা। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে রাঙামাটিতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পাহাড়ের জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগকে স্বাগত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাণিজ্যে শুল্ক সুবিধা নিতে কিছু পণ্য আমদানি বাড়ানোর উদ্যোগ নেবে বাংলাদেশ। বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে 10 ও 11 জুলাই ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক আরোপ নিয়ে আলোচনা হবে। সেখানে বাংলাদেশের নেওয়া উদ্যোগসহ শুল্কমুক্ত সুবিধা চাওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব। বাণিজ্য ঘাটতি কম হওয়ার পরও বাংলাদেশের উপর যে পরিমাণ শুল্ক আরোপ করা হয়েছে তা ঠিক নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রফিকুল বাশারের রিপোর্ট। বাংলাদেশের পণ্যে প্রথমে 15-র সাথে যোগ করে 37% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। নতুন করে মাত্র 2% কমিয়ে 35% করেছে। এখন বাংলাদেশের নির্দিষ্ট পণ্যে 50% শুল্ক আরোপ করা হয়েছে। বাণিজ্য ঘাটতি কমালে শুল্কও কমাতে পারে যুক্তরাষ্ট্র। এই জন্য বিমানের জন্য বোয়িং, সামরিক সরঞ্জাম, তুলা, গম, সয়াবিন সহ বিভিন্ন পণ্য আমদানি করে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ। দর কষাকষি করতে যুক্তরাষ্ট্র যাওয়ার আগে সাংবাদিকদের সাথে কথা বলেন বাণিজ্য সচিব। আমাদের কাছে তারা কিছু চেয়েছে, সেটা হলো শুল্ক কমানো পর্যায়ক্রমে, এবং শুল্ক, ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি, রেগুলেটরি ডিউটি, ইউএস ট্রেডটা বাংলাদেশে বাড়ানো তো দরকার। সেটা না বাড়ালে তো আসলে তারা আমাদেরকে কোনো ধরনের ছাড় দিবে না। কাজে আমরা আলাপ আলোচনা করে কিছু ছাড় তো দিতে সম্মত হতেই হবে। বোয়িংয়ের ফ্লাইট কেনার জন্য আমাদের কিছু আদেশ দেওয়ার কথা রয়েছে খুব শীঘ্রই। আমরা সেভাবে নেগোসিয়েশনও করেছি বোয়িংয়ের সাথে। এছাড়া তুলা আমদানিকে আমরা প্রমোট করব। আপনারা জানেন যে আমাদের মিলিটারি ইকুইপমেন্টেরও একটা বড় অংশ আসলে আমেরিকা থেকে প্রকিউর করা হয়। সে সমস্ত ক্ষেত্রটাও আমরা বিবেচনায় নিচ্ছি। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, বাণিজ্য ঘাটতি কম হওয়ার পরও বাংলাদেশের উপর যে পরিমাণ শুল্ক আরোপ করা হয়েছে তা অযৌক্তিক। 1-to-1 নেগোসিয়েশন হবে। সেজন্য তো ইউএসটিআর সাথে কথা বলা। ভিয়েতনামের 125 বিলিয়ন, ওখানে কিন্তু ওরা মোটামুটি কনসেশন দিতে ওদের রাজি হয়েছে। কিন্তু আমাদের এত কম ডেফিসিট, আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। শুল্ক না কমালে বাণিজ্যে প্রভাব পড়বে, তবে আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছ থেকে শুল্ক সুবিধা নেওয়া যাবে বলে অর্থ উপদেষ্টার আশা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ট্রাম্পের শুল্কের খড়গ থেকে দেশের রফতানি বাণিজ্যকে বাঁচাতে সরকার যথেষ্ট আন্তরিকতার পরিচয় দেয়নি বলে মন্তব্য করেছেন তৈরি পোশাক খাতের নেতারা। বিজিএমইএর এক সাবেক সভাপতি বলেছেন, তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে দর কষাকষিতে লবিস্ট নিয়োগের খরচও দিতে চেয়েছিলেন। সংগঠনটির বর্তমান সভাপতি বলেছেন, শুল্ক হার কমাতে সরকার গত 3 মাসে কি করেছে তারা কিছুই জানেন না। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, 50% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য পাঠানোর সক্ষমতা বাংলাদেশের নেই। রিজভি নিওয়াজের রিপোর্ট।
ট্রাম্প প্রশাসন এবছরের 2রা এপ্রিল পাল্টাপাল্টি শুল্ক বসানোর সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের ওপর 37% শুল্ক আরোপের বিষয়টি স্থগিত করার অনুরোধ জানিয়ে 7 এপ্রিল ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বাণিজ্য উপদেষ্টাও চিঠি দেন মার্কিন কর্তৃপক্ষকে। এরপর 3 মাসের জন্য বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত রাখে যুক্তরাষ্ট্র। এবার 7 জুলাই আরেক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশ সহ 14টি দেশকে শুল্ক বসানোর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। ইউএসটিআর থেকে যে প্রথম চিঠিটা এসেছিল সেটা সবাই দেখেছেন, দ্যাট ওয়াজ ভেরি মাচ পজিটিভ। মনে হয়েছিল যে এটা পুঁজি কনভার্ট করতে পারবো আমরা ইন্টু এফটিএ, কিন্তু সেকেন্ড যে চিঠিটা এটা কোনোভাবেই প্রকাশ করা হয় না বিকজ অফ এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। আর এনডিএ থাকলেও যারা উপদেষ্টা আছেন সম্মানিত তারা ওত নিয়েছেন। তো আমাদের মধ্যে থেকেও যে বিজনেস কমিউনিটির থেকেও 1-2জনকে আস্থায় আনা উচিত, এনে হলো এই আমরা যেন রাইটলি ইনপুটটা দিতে পারি ফর বেটার নেগোসিয়েশন। এখন এটা গভর্নমেন্টস কল, গভর্নমেন্ট যদি মনে করে যে না ওনারা পারবে, আমাদের কোনো সমস্যা নেই, আমরা চাই গুড রেজাল্ট। আজকে সেই লবিস্ট ফার্ম আমরা ওনাদেরকে হাজারবার রিকোয়েস্ট করেছি, বাট আমরা দেখলাম যে গভর্নমেন্ট কিন্তু আর নট টু ইন্টারেস্টেড টু পারসু থ্রু দ্য লবিস্ট ফার্ম ওরা নিয়োগ করতে। আমরা ইভেন এই কথাও বলেছি দরকার হলে ফান্ডিং বিজিএমএ বিটিএমএ কিন্তু করবে, বাট ইট ইজ ভেরি আনফর্চুনেট। শেষ পর্যন্ত যদি বাড়তি 35% শুল্ক দিতে হয় তাহলে কি অসুবিধা হবে বাংলাদেশের? 100 টাকা ছাড়, তার উপরে 50% অতিরিক্ত শুল্ক 150 টাকা হবে। একটা বিপজ্জনক একটা ফেজের মধ্যে আমরা যাচ্ছি, যেখানে আমাদের যারা উদ্যোক্তা আছেন, মার্কিন বাজারের উপরে নির্ভর করেন, আমাদের যারা শ্রমিক আছে, যারা সেইসব ফ্যাক্টরিতে কাজ করেন, তাদের জন্য একটা বড় দুঃসংবাদ অপেক্ষা করছে। এখন আমরা যদি আগামী 3 সপ্তাহের আলাপ আলোচনায় অন্তত ভিয়েতনামের পর্যায়েও আমরা যদি নিয়ে আসতে পারি, তো তাহলেও আমার মনে হয় যে এটা আমাদের জন্য একটা কাজে লাগবে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় 9 জুলাই থেকে 50% শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে 1 আগস্ট করেছে হোয়াইট হাউস। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে গণতন্ত্রের চর্চা নিয়ে হতাশা ব্যক্ত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভিন্নমত পোষণ ও কথা বলার স্বাধীনতাই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য। গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি সবসময় ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল। মঙ্গলবার বাংলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, তরুণরা রাজনীতিতে আগ্রহী হলে তারা দেশ গঠনে আরও বেশি ভূমিকা রাখতে পারবে। ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি এবং দ্য বাংলাদেশের ডায়ালগ যৌথভাবে আয়োজন করে সিভিল ডিসকোর্স ন্যাশনালস 2025। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশা প্রকাশ করে তিনি বলেন, তরুণদের মেধা যোগ্যতাকে কাজে লাগালে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। আমাদের ছেলেরা এখন আমাদের চেয়ে অনেক অনেক দূর এগিয়ে গেছে এবং আমি অত্যন্ত আশাবাদী হয়েছি যে অনেকে যে বলেন যে কিছু হবে না, এটা সঠিক নয়, আরও ভালো সময় আসবে। এবং আমাদের এই ছেলেরা যারা আজকে এত চমৎকার অনুষ্ঠান করছে, এত চমৎকার চিন্তা করছে, এত চমৎকার ভাবছে দেশ নিয়ে নিজেকে তৈরি করার জন্যে, সেখানে নিঃসন্দেহে আমার ভবিষ্যৎ অত্যন্ত ভালো, আমি ভবিষ্যৎকে ব্রাইট দেখি। আগামীতে কোনো রাজনৈতিক দল যাতে আধিপত্যবাদ কায়েম করতে না পারে সেজন্য লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। 8ম দিনের পদযাত্রা শেষে নাহিদ ইসলাম বলেন, আবরার ফাহাদ ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অন্যতম মাইলফলক। তার দেখানো পথ ধরেই জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। কুষ্টিয়া ও মেহেরপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে তাফিমুল ইসলামের রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রার 8ম দিনে কুষ্টিয়ায় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আবরার ফাহাদের কবর জিয়ারতের পর বৃষ্টি উপেক্ষা করে কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে পদযাত্রা করে এনসিপি। পদযাত্রা শেষে এক পথসভায় কথা বলেন এনসিপির শীর্ষ নেতারা। বলেন, নতুন বাংলাদেশে কোনো প্রকার দুর্নীতি ও চাঁদাবাজি থাকবে না। আমরা কোনো চাঁদাবাজদেরকে ছাড় দেব না, আমরা সিন্ডিকেটকে ছাড় দেব না, আমরা সন্ত্রাসকে ছাড় দেব না। চারপাশে ষড়যন্ত্রের গন্ধ, অনেক এস্টাবলিশমেন্ট নাকি নতুন বাংলাদেশ চায় না, অনেক চাঁদাবাজ নাকি নতুন বাংলাদেশ চায় না, অনেক ককটেলবাজ নাকি নতুন বাংলাদেশ চায় না। আমার কুষ্টিয়ার রাস্তাঘাট পরিষ্কার হওয়া লাগবে, রাস্তা কিনা আমাদের কুষ্টিয়াতে যত ধরনের দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসের চেষ্টা
দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভারতীয় আগ্রাসন ও অধিপত্যবাদের বিরুদ্ধে লিখতে গিয়ে শহীদ হন আবরার ফাহাদ। তিনি বলেন, আবরার ফাহাদ এনসিপির অনুপ্রেরণা। আবরার ফাহাদের পক্ষে লড়াই করেছি। আবার যদি কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদের গোলাম হতে চায়, আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে। কুষ্টিয়ায় পদযাত্রা শেষে মেহেরপুরের বিভিন্ন স্থানে পদযাত্রা করে এনসিপি, যার মাধ্যমে মাসব্যাপী এই যাত্রার 18 জেলায় পদযাত্রা ও পথসভা করেছে দলটি। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। দেশে প্রতি বছরই পাবলিক পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যার ঘটনা ঘটে। সমাজবিজ্ঞানীরা বলছেন, শিক্ষার্থীদের উপর সামাজিক ও প্রাতিষ্ঠানিকভাবে তৈরি করা চাপ এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত প্রচার এর জন্য অনেকাংশে দায়ী। পরীক্ষার ফল দিয়ে সফলতা বিচার না করে শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক চিন্তা ছড়িয়ে দিতে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি গণমাধ্যমগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। লায়লা নওশিনের রিপোর্ট। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর প্রতি বছর গণমাধ্যমগুলোতে ফলাও করে প্রচার করা হয় সবচেয়ে ভালো ফল অর্জনকারী শিক্ষার্থীদের সফলতার খবর আর উচ্ছ্বাসের চিত্র। আর এরপরই আসে অকৃতকার্য শিক্ষার্থীদের খবর। সে খবর অকৃতকার্যতার কারণ নিয়ে নয়, বরং কাঙ্ক্ষিত ফল না পাওয়া অনেকের আত্মহনন নিয়ে। গত বছর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের 8 ঘন্টার মধ্যে 9 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছিল। এবছর এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে 10 জুলাই। ফল ঘোষণার অপেক্ষায় আছে 19 লাখ শিক্ষার্থী। পাবলিক পরীক্ষায় সাফল্য পেতে ব্যর্থ হয়ে শিক্ষার্থীদের আত্মহননের মতো ট্র্যাজেডির দায় আসলে কার? আমি প্যারেন্টসদেরকে একা দোষ দিই না, এটা সোসাইটি তাদেরকে ইম্পোজ করছে। আমার কাছে মনে হয় যে সোসাইটাল এক্সপেকটেশনটা যদি একটা বাচ্চার শুধুমাত্র গ্রেড বেস না হয়ে একটা বাচ্চার অন্য অ্যাচিভমেন্টের দিকে হতে পারে। আমরা যখন এই ফেসবুকে বিশাল অর্জনগুলো প্রকাশ করি, অবভিয়াসলি করব, কিন্তু একই সাথে অন্তত সেইটুকু মনে রেখে করা যে আমাদের চারপাশে সব বাচ্চারাই সেই অর্জনটা করে নেয়। তো তাদের প্যারেন্টসদেরকে আসলে মানসিক চাপটা তৈরি না করা, তাদের বাচ্চাদেরকে বলা সো হোয়াট, দ্য ওয়ার্ল্ড ইজ বিগ, আরো সামনে অনেক কিছু আছে, সেটা করো বাবা। সফল শিক্ষার্থীদের পাশাপাশি অকৃতকার্যদের পাশে রাষ্ট্র, শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারকে সচেতনভাবে থাকার পরামর্শ দেন এই সমাজবিজ্ঞানী। সফলতার খবর প্রকাশে গণমাধ্যমকেও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। এটা নিয়ে প্রচুর কাজ করা দরকার। একটা হচ্ছে একটা প্রপার সোশ্যাল মোটিভেশনাল প্রোগ্রাম তৈরি করা বাচ্চাদের জন্য। এটা ন্যাশনাল মিডিয়াতে যাবে, সোশ্যাল মিডিয়াগুলোতে যাবে, একাডেমিক ইনস্টিটিউশনগুলোতে যাবে, যে বাচ্চাদেরকে আমরা আগে থেকেই মোটিভেট করব, আগে থেকেই বোঝাবো। একটা খেলায় মানুষ হেরে যায় না, তো এটা হচ্ছে একটা গেমস, তুমি আজকে হেরে গেছো, আরেকদিন উইন করবে। শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত সংস্কার এনে সফলতার ধারণা পাল্টে দেওয়া এবং স্কুলগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা রাখলে অকৃতকার্য শিক্ষার্থীদের আত্মহনন কমবে বলে আশা করেন বিশেষজ্ঞরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে পর্যটন শহর রাঙামাটিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাঙামাটির মানুষ। রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পাহাড় কাটা, নির্বিচারে বৃক্ষ নিধন সহ পরিবেশ বিরোধী কর্মকাণ্ডে বিপর্যস্ত পাহাড়ি কন্যা রাঙামাটির পরিবেশ প্রতিবেশ। প্রতিনিয়ত ধ্বংস হতে থাকা এই পর্যটন শহরের প্রাণ প্রকৃতি রক্ষায় প্রতি বছরের মতো এবারও বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। পর্যটন নগরী রাঙামাটিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে বৃক্ষরোপণ কর্মসূচি এই বর্ষায় শুরু হয়েছে, তা সারা দেশব্যাপী জোরের সাথে ছড়িয়ে দিতে হবে এবং নানা ধরনের বৃক্ষের মাঝ দিয়ে যেটা হবে, রাঙামাটিতে কিন্তু পর্যটন বাড়বে, পাশাপাশি আমাদের এই জায়গাটি ভালো থাকবে এই বৃক্ষের কারণে। আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। ফলদ, বনজ ও ঔষধি সহ নানা জাতের গাছের চারা উপহার পেয়ে উচ্ছ্বসিত নতুন প্রজন্ম। আমরা চাই রাঙামাটিতে
বনায়নটা বেশি বেশি করে হোক। চলুন আসুন আমরা বাঁচাই বন এবং বন আমাদের বাঁচাক জীবন। আমাদের যতটুকু সম্ভব আমরা বৃক্ষ লাগাই, বৃক্ষরোপণ করি। যে বৃক্ষটি উপহার দেওয়া হয়েছে সেটি আজকে আমরা বাসায় নিয়ে রোপণ করব। পরিবেশগত সংকট মোকাবেলায় প্রকৃতি ও জীবন ক্লাবের এই উদ্যোগকে সময়োপযোগী বলছেন বিশিষ্টজনরা। তারা অতীতের ধারাবাহিকতা রক্ষা করে এই কার্যক্রম পরিচালনা করছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামীতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। চ্যানেল আই যে তাদের একটা গতানুগতিক ধারাতে বের হয়ে আসে যে প্রকৃতিকে রক্ষা করার জন্য, এই জলবায়ুকে সাবলীল করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে, আমরা ধন্যবাদ জানাই। শুধু বৃক্ষ লাগালেই হবে না, কেউ যাতে বৃক্ষ নিধন না করে সেটির দিকেও আমাদের সকলেরই সুদৃষ্টি রাখতে হবে। পরিবেশ সুরক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা প্রশাসনের। গ্রামের বাড়িতে গিয়ে তাদেরকে এই গাছের নিচে বসে তুমি গল্প করবে যে কোনো এসএসসি পরীক্ষার সময় চ্যানেল আই প্রোগ্রামে অনুপ্রাণিত হয়ে আমি গাছ লাগিয়েছিলাম, দেখো বাবা এই গাছের তলায় তোমাদেরকে বসে আজকে আমরা গল্প করছি। চমৎকার স্মৃতি হবে না? প্রকৃতির জীবন চমৎকার একটা কাজ করছে আমাদের রাঙামাটি জেলায়। তো এই প্রোগ্রামটার সাথে আমরা রাঙামাটি পৌরসভা যুক্ত আছি। আমরা চাই যে এই প্রোগ্রামটা তাদের চলমান থাকুক। এখানে পরিবেশটা এত সুন্দর, আসলে এখানে আসলে মানুষের অনেক কিন্তু প্রবলেম দূর হয়ে যায়। পরিবেশকে যদি আমরা ক্ষতিগ্রস্ত করি, ঠিক একইভাবে কিছুদিন পরে আমরা সেই ফিডব্যাকটা পাবো। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই জেলার শহরসহ 5টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে 15,000 বৃক্ষরোপণ করবে প্রকৃতি ও জীবন ক্লাব। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বাংলাদেশের বিপক্ষে 2-1 ওয়ানডে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে টাইগারদের বিপক্ষে 99 রানের জয় পেয়েছে স্বাগতিকরা। প্রথমে ব্যাট করতে নেমে 7 উইকেটে 285 রান করে শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশের ইনিংস থামে 186 রানে। তানভীর আহমেদের রিপোর্ট। শ্রীলঙ্কার মাটিতে প্রথম ওয়ানডে সিরিজে জেতা হলো না বাংলাদেশের। ব্যাটিং ব্যর্থতায় সিরিজটা হারালো শান্ত মিরাজরা। ক্যান্ডিতে টস জিতে ব্যাট করতে নেওয়া শ্রীলঙ্কার 100 রানে 3 উইকেট তুলে নেয় টাইগার বোলাররা। এরপর কুশল মেন্ডিস ও অধিনায়ক আসালাঙ্কার 124 রানের পার্টনারশিপে শুরুর ধাক্কা সামলে ওঠে শ্রীলঙ্কা। ক্যারিয়ারের 7ম সেঞ্চুরিতে 124 রানের ইনিংস খেলেন কুশল। আসালাঙ্কার ব্যাট থেকে আসে 58 রান। জবাবে ব্যাট করতে নেমে ব্যর্থ শান্ত তানজিদ তামিমরা। দলীয় 62 রান তুলতেই 3 উইকেট হারায় বাংলাদেশ। শান্ত আউট হন 0 রানে, আর পারভেজ ইমনের ব্যাট থেকে আসে 28 রান। অধিনায়ক মেহেদী মিরাজ ও তাওহিদ হৃদয়ের ব্যাটে আশা দেখালেও সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। 25 বলে 28 রান করে আউট হন মিরাজ। অন্যদের আসা যাওয়ার মিছিলে তাওহিদ হৃদয় তুলে নিয়েছেন ক্যারিয়ারের 9ম ওয়ানডে 50। 75 বলে 3, 4 ও 1 ছক্কায় 51 করে আউট হয়েছেন এই ব্যাটার। এরপর জাকির আলীর 27 রানের ইনিংস শুধু হারের ব্যবধান কমিয়েছে। তানভীর আহমেদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হলো একটা বিজ্ঞাপন বিরতি নেবার, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বাংলাদেশ সফরে পাকিস্তান টি-20 দলে নেই বাবর, রিজওয়ান, শাহিন আফ্রিদি, শাদাব খান। 20 জুলাই হোম আপ ক্রিকেটে প্রথম ম্যাচ। চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ বন্যায় চীন ও নেপালের সংযোগকারী মৈত্রী সেতু ধসে কয়েকজন নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে নেপালের অন্তত 18 জন ও 11 জন চীনা নাগরিক বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া। এছাড়া 4 ভারতীয় নাগরিক সহ 50 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন তিব্বত অঞ্চলের একটি হ্রদের পানি উপচে আকস্মিক বন্যায় এই দুর্ঘটনা ঘটে। নেপালে যারা নিখোঁজ তাদের মধ্যে 15 জন শ্রমিক এবং 3 জন পুলিশ সদস্য রয়েছেন। সংযোগ সেতুটি ভেসে যাওয়ায় চীন ও নেপালের মধ্যে বাণিজ্যে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার কোনো আবেদন করা হয়নি বলে জানিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই তাসনিম জানান তাদের পক্ষ থেকে এমন কোনো অনুরোধ করা হয়নি। যদিও একদিন আগে হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন ইরান পারমাণবিক আলোচনা আবারও নির্ধারণ হয়েছে। আগামী সপ্তাহে নরওয়ের অসলোতে এ বৈঠক হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আগারচি জানিয়েছে
তারা কূটনীতিতে আগ্রহী, তবে নতুন আলোচনার বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের কাছে কোনো আবেদন করেননি। বিষয়টি নিয়ে তাদের সন্দেহ আছে। এবার নিটল টাটা কৃষি সংবাদ। পাবনায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত অত্যাধুনিক উচ্চ ফলনশীল এবং স্বল্পমেয়াদী বাড়ি তিল চার জাত কৃষকদের মাঝে সাড়া জাগিয়েছে। বাড়ির সরেজমিন গবেষণা বিভাগ এই জাত কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে কাজ করছে। এবার প্রকৃতি সংবাদ। শব্দ দূষণে অতিষ্ঠ গাজীপুরের জনজীবন। নিয়ম নীতির তোয়াক্কা না করে অবাধে হাইড্রোলিক হর্নের ব্যবহার ও মাইকিং চলছে, এতে হুমকিতে জনস্বাস্থ্য। শব্দ দূষণ রোধে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। এবার খেলার খবর। তিন ম্যাচের টি-20 সিরিজ খেলতে 16 জুলাই ঢাকা আসছে পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য সালমান আগাকে অধিনায়ক করে 15 সদস্যের স্কোয়াডও ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারুণ্য নির্ভর পাকিস্তানি স্কোয়াডে সুযোগ পাননি সাবেক অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও 2 পেসার শাহিন আফ্রিদি ও নাসিম শাহ। ইনজুরিতে বাদ পড়েছেন আরেক পেসার হারিস রৌফ ও লেগ স্পিনার শাদাব খান। প্রথমবার পাকিস্তান দলে ডাক পেয়েছেন উদীয়মান পেসার সালমান মির্জা ও ব্যাটসম্যান আহমেদ দানিয়াল। মিরপুরের হোম অব ক্রিকেটে 20, 22 ও 24 জুলাই বাংলাদেশ ও পাকিস্তান সিরিজের 3টি ম্যাচ হবে। মে মাসে ঘরের মাঠে 3 ম্যাচের টি-20 সিরিজের সবকটিতে পাকিস্তান হারিয়েছিল বাংলাদেশকে। সুস্বাস্থ্য ও সুস্থ মানসিক বিকাশে যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করতে যুক্তরাজ্যের বার্মিংহামের আস্টন পার্কে আয়োজন করা হয় সিলেট বিভাগীয় থানা কাপ ফুটবল টুর্নামেন্ট। আরও ছিল শিশুদের বাউন্সি ক্যাসেল ও নানান রকমের স্টল সহ বিভিন্ন আয়োজন। টুর্নামেন্ট থেকে পাওয়া অর্থ গাজার অসহায় মানুষের সহায়তায় দেওয়ার ঘোষণা দেয় আয়োজকরা। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে সোরমান মিয়ার ভিডিও চিত্রে আব্দুল আহাদ সুমনের রিপোর্ট। সিলেট স্পোর্টিং ক্লাবের আয়োজনে ও রাইজিং স্টার্স ফুটবল একাডেমির সহযোগিতায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে সিলেট বিভাগের থানা কাপ ফুটবল টুর্নামেন্ট। So thank you to Birmingham Sporting Club. We are grateful to them for making it so interesting for the people of Birmingham and people of UK. Life is about winning and losing, but it's about participating, having fun and enjoying the present moment. সিলেট সদর সহ বিভিন্ন থানা থেকে এ ফুটবল টুর্নামেন্টে 12টি দল অংশ নেয়। অবশেষে সিলেট সদর এবং মৌলভীবাজার সদর থানা দল ফাইনাল খেলে। খেলায় মৌলভীবাজার সদর থানাকে 4-0 গোলে হারিয়ে সিলেট সদর চ্যাম্পিয়ন হয়। থানা কাপ আমরা জিতছি আলহামদুলিল্লাহ, এনজয় করছি বেশি। নেক্সট ইয়ার ইনশাআল্লাহ হিব্বাখান মু হিব্বাজিত মু আমরা চ্যাম্পিয়নস হইমু। We only put the team in last week. Alhamdulillah we got to the final. We lost in the finals, but putting the team in from the last week, getting to the final is what more than we can ask for. ফুটবলের এমন আয়োজনে ব্রিটিশ বাংলাদেশিদের মাঝে দেশীয় সংস্কৃতি বিকাশে সহায়ক হবে বলে মনে করেন আয়োজকরা। আগামী দিনে ইনশাআল্লাহ কমিউনিটির মানুষের নেতৃবৃন্দ যদি সবাই ওলা সহযোগিতা করেন, আরো মোর সাকসেস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা বার্মিংহাম স্পোর্টিং ক্লাব থেকে আরো সারপ্রাইজ থাকবো অনেক কিছু। Are really satisfied with what we've delivered today. So thank you to all the people who publicized the whole event. বার্মিংহামের আস্টন ফুটবল মাঠ থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাণিজ্য ঘাটতি কমের পরও বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ অযৌক্তিক বললেন অর্থ উপদেষ্টা। শুল্ক সুবিধা পেতে আমদানি বাড়াতে বাণিজ্য সচিবের আশ্বাস। দর কষাকষি করে দ্রুতই শুল্ক কমিয়ে আনতে ব্যবসায়ীদের পরামর্শ। নতুন শুল্ক আরোপের কারণে সামনে দুঃসময় আসছে বাণিজ্য বিশ্লেষকদের আশঙ্কা। ভিন্নমত পোষণ ও কথা বলার স্বাধীনতায় গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য বললেন মির্জা ফখরুল। বিএনপি সবসময় ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল মন্তব্য।
আবরার ফাহাদ ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মাইল ফলক বললেন নাহিদ ইসলাম। কুষ্টিয়া ও মেহেরপুরে এনসিপির পদযাত্রা। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে রাঙামাটিতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পাহাড়ের জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগকে স্বাগত। দর্শক, চ্যানেল আই সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।